বিডিআর ডিজির বক্তব্য, চলাকালীন দরবার হলে সকাল ৯:২২ মঞ্চের বাম দিকের পেছনে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের প্যান্ট্রি থেকে কিছু বুঝে ওঠার আগেই দুজন বিদ্রোহী অতর্কিতে মঞ্চে প্রবেশ করেন। এদের মধ্যে বিডিআরের কমব্যাট ড্রেস পরা একজন ছিলেন সশস্ত্র, তার হাতে ছিল একটি এসএমজি। অস্ত্রধারী বিদ্রোহী মহাপরিচালককে বাঁ দিক থেকে আঘাত করেন, এতে মহাপরিচালক চেয়ার থেকে কাত হয়ে মেঝেতে পড়ে যান। সেদিন দরবার হলে আসলে কি ঘটেছিল তা নিজের লেখা রক্তাক্ত পিলখানা নামক বইতে তদন্ত রিপোর্ট অনুযায়ী তুলে ধরেছেন স্বনামধন্য একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক মোস্তফা মল্লিক। লেখক লিখেন, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সভাপতিত্বে দরবার শুরু হয় সকাল ঠিক ৯:০২। তদন্ত কমিটির রিপোর্ট থেকে জানা যায়, বিডিআর জামে মসজিদে পেশ ইমাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান কুরআন তেলাওয়াত দিয়ে আনুষ্ঠানিকতার সূচনা করেন। মহাপরিচালক বক্তৃতা করেন সকাল ৯:০৬। শাকিল আহমেদ আসসালামু আলাইকুম বলে তার বক্তৃতা শুরু করেন। শুরুতেই তিনি কর্মকর্তা ও জওয়ানদের কাছে প্রশ্ন করেন, আপনারা কেমন আছেন? তদন্ত রিপোর্টে বলা হয়, জওয়ানদের পক্ষ থেকে ডিজির সালাম ও কুশল বিনিময়ের জবাব ছিল ভিন্ন রকমের। এর আগে কখনো এমন হয়নি। শাকিল আহমেদ বলেন, বিডিআর সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্যারেড পরিদর্শন করে মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্যারেডের প্রশংসা করেছেন। বক্তৃতার এরকম একটি পর্যায়ে মহাপরিচালক অপারেশন ডাল ভাত নিয়ে কথা বলা শুরু করেন। প্রথমে অপারেশন ডাল ভাত নিয়ে জওয়ানদের নানা অভিযোগ ও সমালোচনা নিয়ে বক্তব্য দেন তিনি। বলেন, ডাল ভাত কর্মসূচির লভ্যাংশ বণ্টন নিয়ে জওয়ানদের মধ্যে সংশয় এবং হাজারো প্রশ্ন রয়েছে। বিভিন্ন মহল থেকে তিনি বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন বলেও দরবারকে জানান। তিনি বলেন, ডাল ভাত কর্মসূচির কোনো অর্থই তছরূপ হয়নি, বরং এই কর্মসূচি হতে প্রাপ্ত লভ্যাংশ সৈনিকদের কল্যাণে ব্যয় করা হয়েছে। যারা ডাল ভাত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেছেন তারা লভ্যাংশ হতে প্রাপ্যতা অনুযায়ী ১০ ভাগ ডিএ পেয়েছেন। এমনকি যারা অংশগ্রহণ করেননি তারাও ১০ দিনের ডিএ পেয়েছেন। তাই এ ব্যাপারে কারও কোনো ক্ষোভ থাকার কথা নয়। বক্তৃতা এভাবে চলছিল প্রায় ১৮ মিনিট। এরপর বাহিনীর শৃঙ্খলার বিষয়ে কথা বলতে শুরু করেন মেজর জেনারেল শাকিল আহমেদ। তদন্ত কমিটির রিপোর্ট বলছে, মহাপরিচালকের এই বক্তব্য চলাকালীন সকাল ৯:২২ মঞ্চের বাম দিকের পেছনে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের প্যান্ট্রি থেকে কিছু বুঝে ওঠার আগেই দুজন বিদ্রোহী অতর্কিতে মঞ্চে প্রবেশ করেন। এদের মধ্যে বিডিআরের কমব্যাট ড্রেস পরা একজন ছিলেন সশস্ত্র, তার হাতে ছিল একটি এসএমজি। অস্ত্রধারী বিদ্রোহী মহাপরিচালককে বাঁ দিক থেকে আঘাত করেন, এতে মহাপরিচালক চেয়ার থেকে কাত হয়ে মেঝেতে পড়ে যান। আর নিরস্ত্র সৈনিক দৌড়ে মঞ্চের ওপর দিয়ে হলের উত্তর পাশের কাচের জানালা ভেঙে বের হয়ে যায়। এই সময় কয়েকজন সেনা কর্মকর্তা মঞ্চে উঠে আসেন। পর্যায়ক্রমে মহাপরিচালককে ঘিরে ফেলেন কর্মকর্তারা, আর বিদ্রোহী জওয়ানকে নিরস্ত্র করেন আরও কিছু কর্মকর্তা। এদের মধ্যে কয়েকজন সেনা কর্মকর্তা মঞ্চে বিদ্রোহী সৈনিককে ধরে ফেলে তাকে নিরস্ত্র করেন। এমন সময় মেজর আজিজ অস্ত্রটি তুলে নিয়ে বলেন, এটি ৪৪ রাইফেল ব্যাটালিয়নের অস্ত্র। মেজর আজিজ ওই ব্যাটালিয়নের একজন প্রাক্তন উপ-অধিনায়ক ছিলেন। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসেরের উদ্দেশ্যে এ সময় মহাপরিচালক বলেন, এটা তোমার ব্যাটালিয়নের অস্ত্র। এরই মধ্যে আরও কিছু অফিসার মঞ্চে দৌড়ে এসে অস্ত্রধারী বিদ্রোহীকে বিভিন্ন সময় সিপাহী মঈন হিসেবে যার নাম এসেছে তাকে মেঝেতে ফেলে বুট জুতার ফিতা দিয়ে হাত পা বেঁধে ফেলেন। বিভিন্ন কর্মকর্তার বর্ণনা থেকে জানা যায়, অস্ত্রধারী বিদ্রোহী সিপাহী মঈন যখন মঞ্চে প্রবেশ করেন এর কিছুক্ষণ পরই একটি ফাঁকা গুলির শব্দ শোনা যায়। তদন্ত কমিটি বলেছে, এই গুলিটি ছিল একটি সংকেত। এই গুলির মাধ্যমে সকল বিডিআর বিদ্রোহীকে হল ছেড়ে চলে যাওয়ার সংকেত দেওয়া হয়। দরবার হলে সমস্বরে জাগো বলে চিৎকার দেয় কিছু বিদ্রোহী। মুহূর্তের মধ্যেই হলে থাকা সব জওয়ান ও সেনা কর্মকর্তাদের মধ্যে থেকে কিছু কর্মকর্তা হুড়োহুড়ি করে কেউ বন্ধ দরজা ভেঙে আবার কেউ দরজা খুলে বের হয়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই চারদিক থেকে গুলির শব্দ আসতে থাকে। দরবার হলে থাকা বেশিরভাগ কর্মকর্তা তখনও মহাপরিচালককে ঘিরেছিলেন। মহাপরিচালক পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান আর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অফিসার্স, গো অ্যান্ড কন্ট্রোল ইয়োর ট্রুপস। জওয়ানদের দরবারে ফিরে আসার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়। সবাইকে শান্ত থেকে দরবারে ফেরত আসার আহ্বান জানান ঘোষণার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা। কিছু অফিসার বাইরে গিয়ে জওয়ানদের অনুরোধ করেন দরবারে ফিরে আসতে। বিভ্রান্ত অনেক জওয়ান তখনও বোঝার চেষ্টা করছিল ঘটনাটি। কোনো জওয়ান কর্মকর্তাদের নির্দেশে হলের বাইরে অপেক্ষা করছিলেন। আবার অনেক জওয়ান একাধিক জওয়ানকে নিয়ে উচ্চস্বরে কথা বলতে বলতে দৌড়াতে থাকেন। বাইরে অপেক্ষমান জওয়ানদের কিছু কর্মকর্তা দরবারে আসার অনুরোধ জানালেও তদন্ত রিপোর্ট বলছে তাদের মধ্যে কেউ আর দরবারে ফেরত আসেনি। অনেক জওয়ান অজানা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে। মহাপরিচালকের নির্দেশনার পরপরই ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুল হক
৩৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এনায়েত এবং ১৩ রাইফেলসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুল তাদের ব্যাটালিয়নের জওয়ানদের নিয়ন্ত্রণ করতে দরবার হল থেকে বাইরে চলে যান। বিদ্রোহীদের ছোড়া কার্তুজ ফায়ার আরও বাড়তে থাকে। মুহূর্তের মধ্যেই দরবার হলের দৃশ্যপট পাল্টে যেতে থাকে। উত্তর পাশের খালি মাঠে লাইন ধরে কমব্যাট ড্রেস পরা অস্ত্রধারী একদল জওয়ান দাঁড়িয়ে পড়ে। বলতে গেলে কোনো ধরনের বিরতি না দিয়েই তারা মাটির দিকে গুলি চালাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই বিডিআরের একটি ছাই রঙের ডাবল পিকআপ ভ্যান দরবার হলের দিকে এগিয়ে আসতে থাকে। পিকআপ ভ্যানটি ছিল ৪৪ ব্যাটালিয়নের। পিকআপে থাকা কয়েকজন জওয়ান আকাশের দিকে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দরবার হলের দিকে এগিয়ে আসছিল। দরবার হলে থাকা নিরস্ত্র কর্মকর্তারা নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে থাকেন। বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়েন তারা। এমনকি মঞ্চের পেছনে পর্দার আড়ালেও আশ্রয় নেন কোনো কর্মকর্তা। হলের বাথরুমের মধ্যেও লুকিয়ে পড়েন কিছু কর্মকর্তা। চারদিকে গুলির শব্দ আরও বেড়ে যায়। গুলির কোনো এক পর্যায়ে হলের বারান্দায় একজন অফিসার মাথায় গুলি লেগে মারা যান। সেই প্রথমবারের মতো রক্তাক্ত হয় পিলখানার দরবার। কলঙ্কের তিলক লাগে ঐতিহ্যবাহী বাহিনীর কপালে। তছনছ হয়ে যায় সাজানো গোছানো স্টেজ। মাটিতে পড়ে থাকে বিভিন্ন ক্রেস্ট। আর ভয়ঙ্কর গুলির শব্দ যেন বেড়েই চলেছে। অজানা ভয় আর আতঙ্ক যেন বাড়তেই থাকে সেনা কর্মকর্তাদের মধ্যে। সকাল আনুমানিক ৯:৩০। তখনও মহাপরিচালককে ঘিরে রেখেছেন একদল সেনা কর্মকর্তা। পরিস্থিতি জানতে শাকিল আহমেদ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান, মহাপরিচালক ডিজিএফআই এবং মহাপরিচালক র্যাবের সঙ্গে। শাকিল আহমেদ বলেন, এখানের পরিস্থিতি ভালো না। ৪৪ রাইফেল ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সরকারের শীর্ষ পর্যায়কে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অনতিবিলম্বে সেনা হস্তক্ষেপের অনুরোধ জানানো হয়। সরকার গঠিত তদন্ত রিপোর্টে এরকমই উল্লেখ রয়েছে। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান মঈনু আহমেদ বিভিন্ন সময় তাদের বক্তব্যে বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ যে কথা বলেছেন তা উল্লেখ করেছেন। বিডিআর বিদ্রোহের ঘটনা তখন দেশের সবার মুখে মুখে। শাকিল আহমেদ যখন ব্যস্ত দরবার নিয়ন্ত্রণে কিংবা কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলেন, তখন ঘটনা জানার জন্য বাইরে থেকে অনেক গণমাধ্যম কর্মী তাকে দফায় দফায় ফোন দিয়েছেন। তার অনেক সিনিয়র ও জুনিয়র অফিসারও ফোন করেছেন, কিন্তু সে সময় ফোন রিসিভ করা সত্যিই তার পক্ষে সম্ভব ছিল না। পরবর্তীতে সিআইডির তদন্তে ওই সময় মহাপরিচালকের ফোনে কতবার কোন নম্বর থেকে ফোন এসেছিল তাও উল্লেখ করা হয়েছিল। শেষ মুহূর্তে মেজর জেনারেল শাকিল আহমেদ আরও একজনকে ফোন করেছিলেন বলে আমি শুনেছি, তবে এটা কতটা সত্য তা জানতে পারিনি। জানার সুযোগ থাকলেও নিজে থেকে তা জানার চেষ্টাও করিনি। আমি শুনেছিলাম দরবারে যখন ব্যাপক বিশৃঙ্খলা চলছিল, তখন কোনো এক সময় শাকিল আহমেদ তার মাকে ফোন করে কথা বলেছিলেন। মাত্র ২ লাইনে শেষ করেছিলেন মায়ের সঙ্গে তার জীবনের শেষ কথোপকথন। আমি শুনেছি তিনি তার মাকে বলেছিলেন, মা, আমি ভীষণ বিপদে আছি, আমার অনেক বিপদ, মা আমার জন্য দোয়া করো। প্রতি বছরই বিডিআর বিদ্রোহ দিবসকে যথাযথ মর্যাদায় স্মরণ করে বর্তমান বিজিবি ও সেনাবাহিনী। গত ২ বছরই মরহুম শাকিল আহমেদের মায়ের সঙ্গে আমার বনানী কবরস্থানে কথা হয়েছে, তার সাক্ষাৎকার নিয়েছি। ইচ্ছে থাকার পরও আমি তাকে প্রশ্ন করতে পারিনি কি কথা হয়েছিল সেদিন। পারিনি এ কারণে যে ছেলের মৃত্যুর দিনে এমন প্রশ্ন তাকে আরও কাঁদাবে। প্রশ্ন করিনি এ কারণে যে ছেলের মুখটি আবারও ভেসে উঠবে তার চোখের সামনে। গণমাধ্যম কর্মী হতে পারি, হট নিউজ, মারমার কাটকাট সংবাদ টিভি চ্যানেলের প্রধান কাঁচামাল হতে পারে, কিন্তু মানবিকতার কাছে এসব বিষয় কখনোই টেকেনি, তাই আর প্রশ্ন করতে পারিনি। শেষ মুহূর্তে কি কথা হয়েছিল মা আর ছেলের মধ্যে? শুধু মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ নন, অবরুদ্ধ অন্যান্য সেনা কর্মকর্তারাও তাদের মোবাইলে সাহায্যের জন্য বিভিন্ন স্থানে টেলিফোন করেন। সহকর্মী, বন্ধু, স্বজন আর প্রিয়জনকে ফোন করে কেউ কান্নায় ভেঙে পড়েন। এটাই জীবনের শেষ কথা, আমার জন্য দোয়া করো আর বাবুদের দেখে রেখো।